Assalamu alaikum, my dear learners. How are you? I hope that you are well. I am also fine. Today I will discuss you about the changing sentence. These important topics simple, complex, compound. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই দেখেছ চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো ক্লাস তোমাদেরকে দিয়েছি। তারই ধারাবাহিকতায় চেঞ্জিং সেন্টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটা অপশানে স্টুডেন্টদের মধ্যে অত্যন্ত ভীতি কাজ করে এবং জটিলতা মনে হয়। সেই সুবাদেই আজকে এই ক্লাসটা তোমাদের সামনে সাজিয়েছি। আশা করি তোমরা ক্লাসটি দেখে উপকৃত হবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু বকর মোহাম্মদ কাউসার, প্রভাষক, জগৎপুর এডিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পরিচম, কুমিল্লা। জগৎপুর অনলাইন পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম আমরা খেয়াল করব যে আমরা জানি সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার, যেটা ইতিমধ্যে তোমরা জেনেছ: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব গঠন ভেদে, স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। তোমরা জানো নবম এবং দশম শ্রেণীতে, ইন্টারমিডিয়েট এবং আলিম, মাদ্রাসা আলিমে এই অপশানটা অবশ্যই থাকে। 3টি করে প্রশ্ন পরীক্ষাতে আসে, 3টি করে অ্যান্সার দিয়ে 3 মার্কস। তার মধ্যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমি একটু সামগ্রিক আলোচনা করে নিচ্ছি। প্রথমত সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হলো জটিল বাক্য, আর কম্পাউন্ড এর অর্থ হচ্ছে যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের একটা সাবজেক্ট, একটা প্রিডিকেট থাকে। যে সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র প্রিডিকেট থাকে, এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। কমপ্লেক্স হলো যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্য, আর তার পাশে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ বাক্য। আমি আবারও বলছি, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্য, তার পাশে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ বাক্য থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন হি ইজ পুর, দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। এখানে আমরা সর্বশেষ কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে এক অথবা একাধিক কোঅর্ডিনেশন কনজাংশন বা সংযোজন অব্যয় থাকে, ওই সেন্টেন্সটাকে কম্পাউন্ড বলা হয়। যেমন বাট অ্যান্ড অর, এই যুক্ত সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায়, তোমরা নির্দ্বিধায় এটাকে কম্পাউন্ড বলতে পারো। তাহলে আমরা কি বুঝে নিলাম? সিম্পল মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে যে সেন্টেন্সে, ওইটা সিম্পল। যেই সেন্টেন্সে কোঅর্ডিনেশন কনজাংশন নয়, সাবঅর্ডিনেট ক্লোজগুলো থাকবে, যেমন দো, অলদো, হোয়েন, সিন্স, এজ, এই শব্দগুলো থাকবে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। কম্পাউন্ড কোঅর্ডিনেশন কনজাংশন, অ্যান্ড, বাট, অর, ইয়েট বা অন্যান্য শব্দ আছে। তাহলে আমরা প্রথমত পরিচয়ের বেলা শেষ করলাম। এখন পরীক্ষাতে যে সমস্যাটা হয়, এটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে, সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে, কম্পাউন্ড থেকে আবার সিম্পল বলতে হবে, এরপর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, বিভিন্নভাবে আসতে পারে। যেটা তোমরা বোর্ডের মধ্যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের সামনে এই লাইনের মধ্যে 6টা, এই লাইনে 6টা, 6, 6 দোকানে 12, 318, 424, 530, 637, 6 7 42, 43, 44, এই ছোট্ট একটা স্ট্রাকচারের ভিতরে 44টা রোল নিয়ে এসেছি। একটু সামান্য আলোচনা করলে তোমরা বইয়ের সাথে, পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে আশা করি তোমাদের উপকার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায় তার নিয়মটা আমি তোমাদেরকে সামান্য সময়ে আজকের ক্লাসে শিখিয়ে দেব। আশা করি তোমরা মনোযোগী হচ্ছ এবং ক্লাসে খাতা এবং নোট সংগ্রহ করে এটা লিখে রাখবে। সর্বপ্রথম খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে যদি আমরা টু আমরা এই সংযুক্ত কোনো সেন্টেন্স পাই, তাহলে প্রথম টু এর পরিবর্তে সু, কমপ্লেক্স করার ক্ষেত্রে দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট, প্রথম টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট যুক্ত করে নতুন করে আমাকে একটা সাবজেক্ট তৈরি করতে হবে।
তারপরে বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর বাক্যটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট তৈরি করব। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এমন একটা রুল তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে এখানে সিম্পলে টু ডট ডট টু থাকলে কমপ্লেক্স করতে হলে টুর পরিবর্তে সো, পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট, পরবর্তীতে একটা সাবজেক্ট এবং ক্যান নট এবং কুড নট তৈরি করে সাবজেক্টটা সেন্টেন্সটা তৈরি করতে হয়। আমি যেমন বলতে পারি হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে কিভাবে করা যায়? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। যাক, আমি বিস্তারিত যাচ্ছি না, সময়টা অনেক হয়ে যাবে ক্লাসটা। নেক্সট সময় থাকলে আবার আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন একটা রুল শিখলাম কি, টু ডট ডট টু হলে সো ডট ডট দ্যাট, এটা তোমরা মেমোরিতে রাখতে হবে। আমি আরেকটু আলোচনা করে নিচ্ছি সিম্পল টু কমপ্লেক্স। এখন কমপ্লেক্স থেকে সিম্পল যখন তোমরা করবা, যদি কোনো সেন্টেন্সে সো ডট ডট দ্যাট থাকে আর তোমাকে সিম্পল করতে বলে, তাহলে প্রথম সো এর পরিবর্তে আমরা টু বসাবো, দ্বিতীয় টু এর দ্যাট এর পরিবর্তে টু বসাবো। সাবজেক্ট ক্যান নট কুড নট এটা অতিরিক্ত লাগানো হয়েছিল, এটা সিম্পলের সময় উঠে যাবে। তাহলে আমরা এখানে সিম্পল থেকে কমপ্লেক্সের একটা রুল শিখলাম এবং কমপ্লেক্স থেকে সিম্পলের একটা রুল, মোট দুইটা রুল হয়ে গেল। এখন আমরা সিম্পল টু কম্পাউন্ড, টু ডট ডট টু থাকলে প্রথম টু এর পরিবর্তে ভেরি, দ্বিতীয় টু এর পরিবর্তে অ্যান্ড, কারণ কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড, বাট, অর এগুলো লক্ষণ। তাহলে পরবর্তী টু এর পরিবর্তে অ্যান্ড, আর বাকি নিয়মটা আগের মতো সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। তাহলে আমরা এখানে 6টা রুল শিখে গেলাম। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল 2, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল 4, এবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। মনে করো পরীক্ষাতে এসেছে এই সেন্টেন্সটা, তাহলে তোমাকে কমপ্লেক্স করতে বলেছে কম্পাউন্ড, তাহলে এই অপশনটা তুমি দিয়ে দিবা ভেরি ডট ডট এন্ড। তাহলে আমরা রুল একটা স্ট্রাকচার শিখলাম, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে করা যায়। এরপরে আসো দ্বিতীয় অপশনটা, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা ইতিমধ্যে পাস্ট পার্টিসিপলের নাম শুনে এসেছি, ভার্বের 3 নম্বর ফর্মকে পাস্ট পার্টিসিপল বলা হয়। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কি বলে, কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যেই সেন্টেন্সে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন কামিং হোম, আই ওয়েন্ট টু মার্কেট। কামিং, কামের সাথে আইএনজি হয়েছে, এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হলে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেই সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সিম্পল সেন্টেন্স হবে, ওইটাকে যদি কমপ্লেক্স করতে হয় তোমাকে শুরুতে সিন্স অথবা এস অথবা হোয়েন বসিয়ে কাজ করতে হবে। এখানে একটু ক্লাসিফিকেশন আছে, সিন্স আর এসটা কারণ হলে বোঝায়, আর সময়ের ক্ষেত্রে হোয়েন বসাতে হয়। এটা ব্যাখ্যা বিস্তৃত আমরা যখন উদাহরণের মাধ্যমে যাব তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে সিন্স এবং এস বসাবো কোথায়? যখন কারণ বোঝাবে, আর সময় হলে হোয়েন। তাহলে আমরা শুরুতে সিন্স, এস অথবা হোয়েন বসাবো, তারপর ধারাবাহিক 3টা অপশন আছে, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এই 3টা অপশন বসাতে হবে। আমি আবারও বলছি, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে শুরুতে সিন্স, এস, হোয়েন, সিন্স, এস, হোয়েনের পরে সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ করতে হয় সিরিয়ালে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো প্রেজেন্ট পার্টিসিপলকে কম্পাউন্ড কিভাবে করতে হবে। শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে একটা কমা থাকবে, কমার পরিবর্তে অ্যান্ড বসাতে হবে, তাইলে হয়ে গেল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে হলে কমার পরিবর্তে অ্যান্ড বসে। তাহলে এখানেও আমরা 6টা রুল মেমোরিতে আনতে পারলাম বলে আশা করি। এরপরে তৃতীয় অপশনটা হচ্ছে বিং, BEING, বিং। এই বিং যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে এই আগের রুলের মতো সিন্স, এস, হোয়েন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সিন্স, এস, হোয়েন শুরুতে বসালেই হবে, আর কম্পাউন্ডও তাই বলছে, কমার পরিবর্তে অ্যান্ড হবে। তাহলে আমরা এখানে 3টা ধাপ শেষ করলাম। এই 2টা রুল প্রায় একরকম। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর মূল ভার্বের সাথে আইএনজি, আর এটা শুধু বি এর সাথে আইএনজি, পার্থক্য এতটুকুই, বাকি কাজগুলো একই রকম। তাহলে আমরা 18টা রুল এখানে শেষ করতে পারলাম, 18টা রুল। প্রিয় শিক্ষার্থীরা, তো এরপরে 4 নম্বর ধাপটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। কোনো সিম্পল সেন্টেন্সে শুরুতে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, তাকে কমপ্লেক্স করতে হলে নির্দ্বিধায় শুরুতে ডু অথবা অলদো বসিয়ে দেব, যে কোনো একটা অপশন বসালেই হয়ে যাবে। ইনস্পাইট অফ, ডেসপাইট অফ উঠিয়ে আমরা শুরুতে ডু অথবা অলদো বসাবো, তারপর ধারাবাহিক সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসালেই হয়ে গেল। তাহলে আমরা খেয়াল রাখবো কি, ইনস্পাইট অফ, ডেসপাইট উঠিয়ে ডু অলদো, বাকি সিস্টেম মোতাবেক চলে আসবে।
চলে যাও কম্পাউন্ডে কমার পরিবর্তে বাট বসবে, এতটুকু মনে রাখতে হবে। ইনস্পাইটেবল পরিবর্তে কম্পাউন্ডে বাট, দোয়ালদোর পরিবর্তে কম্পাউন্ডে বাট, আর সাবজেক্ট ভার্ব এটা সিরিয়াল থাকবেই। তাহলে এখানে আমরা 4 6 24টা রোল এখানে শেষ করলাম। এরপর আসো বিকজ অফ যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে শুরুতে সিন্স অথবা এস, সিন্স এস, আর সিস্টেমটা আগের মধ্যে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। এরপর কম্পাউন্ডে আসো শুধু কমার পরিবর্তে এন্ড হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, বিকজ অফ এর পরিবর্তে আমরা সিন্স এস, কমার পরিবর্তে এন্ড বসালাম কম্পাউন্ডে। এখানে ধাপ হলো 1 2 3 4 5 5 6 30টা রোল তোমাদের সমাধান হয়ে গেল। চলো পরবর্তী রুলটি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে বাই দিয়ে সিম্পল সেন্টেন্স শুরু হয়, আমরা জানি বাইটা প্রিপজিশন, আর প্রিপজিশন হলে পরবর্তী ভার্বের সাথে অবশ্যই আইএনজি থাকবে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে ভার্বের সাথে আইএনজি থাকবে মানে কার কারণে, বাই এর কারণে। বাই যুক্ত কোনো সিম্পলকে কমপ্লেক্স করতে হলে শুরুতে ইফ বসাতে হবে। ইফ বসে একটা সাবজেক্ট তৈরি করতে হবে, ওখানে বাক্যের মধ্যে সাবজেক্টটা আছে পিছনের অংশে, সাবজেক্ট তৈরি করতে হবে। এখানে আমি একটু সংকেত দিয়ে রাখছি, এটা হলো অ্যাফার্মেটিভ, মানে বাক্যটা হাবোধক হবে, এটা কোনো নাবোধক হবে না। যেমন বলতে পারি বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে তুমি শুরুতে কি করতে পারো, ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তো শুরুতে ইফ লাগিয়ে সাবজেক্টটা তৈরি করে ফেলেছি, বাক্যটা হাবোধক, শুধু ইফ যুক্ত করলে বাক্যটা হয়ে গেল। আর বাই যদি উঠে যায় স্বাভাবিক পরবর্তী সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি উঠে যাবে, এটা করার ক্ষেত্রে খেয়াল রাখবে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে কমার পরিবর্তে এন্ড বসালেই কাজ হয়ে গেল। এরপর আসো উইদাউট যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হবে, উইদাউট এ প্রিপজিশন, এর জন্য ভার্বের সাথে আইএনজি। এটা করতে হলে এটা একটু ব্যতিক্রম, ইফ প্লাস সাবজেক্ট ডু নট মানে নেগেটিভ হবে সেন্টেন্সটা, উপরেরটা অ্যাফার্মেটিভ ছিল, এটা নেগেটিভ হবে মানে নাবোধক হবে। কেন নাবোধক হবে, উইদাউট এর কারণে। আর বাক্যে কমার পরিবর্তে অর বসবে। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। কি করতে পারি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, ওয়ার্ক হার্ড কমার পরিবর্তে অর, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে আমরা এইভাবেই মোট করতে পারি 1 2 3 4 5 6 7 4 7 6 7 42টা রুল এখানে চলে গেল। তারপরে একটা রুল আছে, সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি টু থাকে, মধ্যখানে যদি টু থাকে, টু এর পরিবর্তে সো দ্যাট একসাথে সাবজেক্টের পরে ক্যান কোড মে মাইট, প্রেজেন্ট টেন্সে ক্যান আর মে, পাস্ট টেন্সে কোড আর মাইট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই স্ট্রাকচারটা যদি তোমরা তোমাদের কাগজে কলমে রাখো, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের এই রুলগুলোর এক একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেব। আশা করি সাথে থাকবে, ক্লাসটা একটু উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।